হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আলোর ব্যতিচার অধ্যায় এটা ফোর্থ ভিডিও। আমরা হাইগেন্সের নীতি সেকেন্ড ভিডিওতে পড়েছিলাম এবং লাস্ট ভিডিওতে আমি হাইগেন্সের নীতি ব্যবহার করে কিভাবে প্রতিফলনের সূত্র প্রমাণ করা যায় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো এইচএসএ হাইগেন্সের নীতি থেকে প্রতিফলনের সূত্রের প্রমাণ এবং হাইগেন্সের নীতি ব্যবহার করে প্রতিসরণের সূত্রের প্রমাণ দুটোই ইম্পর্টেন্ট। জেনারেলি অল্টারনেটিভলি আসে, এবার জরুরি নয় যে প্রতি বছরই আসবে, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু দেখা গেছে। আর টেস্ট পরীক্ষাতেও খুব ইম্পর্টেন্ট। তো আমরা প্রতিফলনের সূত্র প্রমাণ করেছিলাম লাস্ট ভিডিওতে। এই ভিডিওতে আমরা প্রতিসরণের সূত্রটা প্রমাণ করব। তো আগেরবার তোমাদের মনে আছে যে আপতিত যে সমতল তরঙ্গমুখ সমতল প্রতিফলকের উপরে আপতিত হয়েছিল, সেখান থেকে প্রতিফলিত হয়েছিল, সেটাও সমতল তরঙ্গমুখ। তো তরঙ্গমুখ এঁকে আমাদের প্রুফ করতে গিয়ে খুব বেশি সুবিধাজনক হয় না। তার থেকে আমরা নরমাল মানে বিভেদ তল ধরে প্রতিসরণের ক্ষেত্রে যদি করি সেটা বেশি সুবিধা হবে। পরীক্ষাতেও তোমরা তোমাদের বইতে 751 পেজে যে সেকেন্ড ডায়াগ্রামটা রয়েছে অর্থাৎ 6.6b সেই চিত্রটা এঁকেই কিন্তু প্রমাণটা করা যাবে। তো সেই জন্য প্রুফে যেহেতু সেই ডায়াগ্রামটা লাগবে সেই জন্য আমি সেটাই আলোচনা করছি। সবচেয়ে প্রথমে আমরা ড্র করে নেব আমাদের বিভেদ তল এবং তারপর আপতিত রশ্মি। তোমরা স্কেল নিয়ে ড্র করবে। আর এই ক্ষেত্রে এইখানে অবিলম্ব টেনে নিলাম। নেক্সট হচ্ছে এইটা হচ্ছে মাধ্যম 1, এটা মাধ্যম 2। আমরা এই মাধ্যমকে লঘু এবং এই মাধ্যমকে ঘন ধরছি। উল্টোটাও ধরা যেতে পারে, প্রমাণ একই থাকবে। তোমাদের বইতে যে প্রমাণটা করা রয়েছে সেটাকে মাধ্যম 1 কে লঘু এবং মাধ্যম 2 কে ঘন ধরা আছে। তাহলে স্বাভাবিকভাবে প্রতিশ্রুত রশ্মি অবিলম্বে দিকে অভিমুখ পরিবর্তন করে অবিলম্বের দিকে সরে আসবে, যেটা আমরা এখানে ডায়াগ্রামও দেখতে পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আপতন কোণ। বইতে যেরকম নাম রয়েছে আমি ওরকমই দিচ্ছি। এর নাম M1 ড্যাশ রয়েছে বইতে, তাহলে আমি একে M1 ড্যাশ নাম দিলাম। আর বইতে বিভেদ তলের নাম XY রয়েছে, আমি XY দিচ্ছি। অবিলম্ব N, আর এর নাম রয়েছে, এর নাম সেরকম কিছু দেওয়া নেই, তাহলে আমিও দিচ্ছি না। এরপর যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তোমরা এটাকে একটু শার্পলি ড্র করবে স্কেল নিয়ে। তাহলে দেখো, লক্ষ্য করে আমরা আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি পেয়েছি। একইভাবে এই রেখাটা এসে এলো, একইভাবে আমরা নেক্সট যেটা আরেকটা রশ্মি যেটা রয়েছে সেটা দেখবে তার নাম দেওয়া রয়েছে M2F। তো এর সমান্তরালে ধরলাম। তোমরা স্কেল নিয়ে করবে যাতে এটা সোজা থাকে। আমি হাতে আঁকার জন্য পারফেক্টলি সোজা হচ্ছে না। এই ক্ষেত্রেও আমরা অবিলম্ব ড্র করে নিলাম। প্রতিষ্ঠিত রশ্মি এর নাম M2, তাহলে এটা M2 ড্যাশ, আর এইটা হচ্ছে N ড্যাশ, যেটা আমাদের বইতেও রয়েছে একই নাম। অবিলম্বের সঙ্গে প্রতিষ্ঠিত রশ্মির কোণ এটা ধরলাম প্রতিসরণ কোণ অর্থাৎ স্মল r। এটাও আপতিত রশ্মি। এইবারে আমরা এই ডায়াগ্রামে একটু ভেবে দেখো, প্রথম মাধ্যম, এই মাধ্যমে প্রতিসরাঙ্ক μ1 এবং দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক μ2 ধরলাম। এই যে আমরা ধরলাম μ1 এবং μ2, প্রথম মাধ্যমে যদি গতিবেগ আমি ধরি c1 এবং দ্বিতীয় মাধ্যমে যদি গতিবেগ ধরি c2, তাহলে আমরা বলতে পারি μ1 c/c1 আর μ2 c/c2। এটা তোমরা আগেও পড়েছো, ক্লাস 10 এও পড়েছো, ক্লাস 12 এও পড়েছো।
তো mu1 c by c1 আর mu2 c by c2। তো এখান থেকে আমরা 1 mu2 অর্থাৎ mu2 by mu1 এক নম্বর মাধ্যমের সাপেক্ষে দুই নম্বর মাধ্যমের যে প্রতিসরাঙ্ক, তো সেইটা যদি আমরা এখানে পুট করি তাহলে এইটা আসছে অর্থাৎ c1 by c2। এটা পরে কাজে লাগবে। এইবারে আমাদের এই যে আপতিত তরঙ্গমুখ এবং প্রতিসৃত যে সমতল তরঙ্গমুখ সেটা সম্বন্ধে একটু বলি। আপতিত রশ্মি যে দেখতে পাচ্ছ আর প্রতিফলক যে তল রয়েছে, তাহলে এদের মধ্যে যে এরা পরস্পরকে কোথায় ছেদ করছে না, এদের ছেদ রেখা হচ্ছে এই AC। এবার একটু ভেবে দেখো, t = 0 সময় এই বিভেদ তলে প্রবেশ করছে কিংবা স্পর্শ করছে আমাদের এই আপতিত রশ্মি। তাহলে আপতিত তরঙ্গমুখের একটা প্রান্ত, তাহলে এইটাই হচ্ছে আপতিত তরঙ্গমুখ। তাহলে আপতিত তরঙ্গমুখের একটা প্রান্ত যখন A তে, তখন আরেকটা প্রান্ত তখন C তে। এইবারে যখন এই C থেকে F এ পৌঁছাচ্ছে এই তরঙ্গটা, ততক্ষণে A তে যে রয়েছে এইখান থেকে তরঙ্গ কিন্তু 2 নম্বর মাধ্যমে তার সমান দূরত্ব নাই বা হোক, কারণ প্রতিসরাঙ্ক আলাদা, কিছুটা দূরত্ব এখানে কিন্তু অতিক্রম করছে। সাপোজ সেই দূরত্বটা যদি c2 বের হয়ে থাকে, তাহলে সেই দূরত্বটা হবে c2 * t। যেহেতু t সময় আমরা ধরছি, তাহলে t সময় এটা এইখান থেকে কোন একটা বিন্দু সাপোজ এই অবধি পৌঁছালো। তাহলে আমরা কি করতে পারি না, আমরা ব্যাসার্ধ নিচ্ছি একটা, সেটা হচ্ছে r = c2t। সো r = c2t, এই ব্যাসার্ধ যুক্ত আমরা বৃত্তচাপ এখানে নিচ্ছি। যেহেতু মাধ্যমটা হচ্ছে 2 নম্বর মাধ্যম, সেখানে গতিবেগ c2, t সময় বাদে সে কোথায় পৌঁছাবে, সাপোজ এইখানে পৌঁছালো, এই সেই বৃত্তচাপটা, আর সমান c2t ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নিলাম। এবারে আমরা কি করব না, এই যে বৃত্তচাপটা রয়েছে এখানে একটা স্পর্শক টানবো এখান থেকে। তোমরা স্কেল নিয়ে ড্র করবে যাতে করে একেবারে সোজা থাকে। তাহলে এটা যেহেতু আপতিত তরঙ্গমুখ, তাহলে এটা হবে প্রতিসৃত তরঙ্গমুখ। দুটোই অবশ্য সমতল তরঙ্গমুখ, যেহেতু আলো রশ্মি দূর থেকে আসছে। তোমরা এবার একটু ভালো করে লক্ষ্য করো, A থেকে F এর মধ্যে যতগুলো বিন্দু রয়েছে সেগুলো এক একটা অনুতরঙ্গের উৎস, অর্থাৎ এখান থেকে অনুতরঙ্গগুলো দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে। A থেকে এই যে বিন্দু যেটাকে আমরা D নাম দিচ্ছি, A থেকে D অবধি যতক্ষণে পৌঁছালো ততক্ষণে প্রথম মাধ্যমে C থেকে F অবধি পৌঁছালো। আর স্বাভাবিকভাবে এই C থেকে F তাহলে কত হবে, আমি এই দিকটা লিখছি, C থেকে F হবে যেহেতু প্রথম মাধ্যমে গতিবেগ c1 সময় t, তাহলে cf = c1t। t = 0 যখন, তখন হচ্ছে এইটা, এই অবস্থানটা তরঙ্গমুখের এটা অবস্থান। তারপরে অবস্থান এখানে চলে এসেছে যেহেতু গতিশীল তরঙ্গমুখ, তাহলে এখান থেকে গতিশীল হয়ে এখানে আসছে যেহেতু অন্য মাধ্যমে চলে এসেছে। তো এটা হচ্ছে প্রতিসৃত তরঙ্গমুখ, এটা হচ্ছে আপতিত তরঙ্গমুখ, যেটা আমি আগেই বললাম। এইবারে দেখো এই যে A থেকে D ডিসটেন্স, সেটা কত হবে না, সেটা আমি একটু আগেই বলেছি c2t। এটা আমাদের একটু পরেই কাজে লাগবে স্নেলের সূত্র প্রমাণের ক্ষেত্রে। তাহলে যা যা ডায়াগ্রামে রয়েছে আর যা যা এক্সপ্লেনেশন কিংবা ব্যাখ্যার প্রয়োজন ছিল সেগুলো আমি বললাম। এইটা মাথায় যেন থাকে, t = 0 তে অবস্থান কোথায় ছিল, আর ছেদ রেখা AC হচ্ছে এই আপতিত তরঙ্গমুখ, এবং এই যে প্রতিসারক মাধ্যমে যে বিভেদ তল সেইটা, কিংবা দুই মাধ্যমে যে বিভেদ তল, সেই বিভেদ তলের ছেদ রেখা এটা। একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে লক্ষ্য করে দেখবে যে t সময় বাদে অবস্থানটা এইখানে আর এর অবস্থানটা এইখানে, এইখান থেকে তরঙ্গ পৌঁছে গেছে F এ, এটা মাথায় রাখলেই হবে। এবারে প্রশ্ন হচ্ছে, আমরা এই যে পেলাম এইখানে দুটো ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, কি রকম না, এই ক্ষেত্রে একটা AFC ত্রিভুজ রয়েছে আর একটা এখানে দেখতে পাচ্ছ AFB ত্রিভুজ রয়েছে। তো আমাদের সবচেয়ে প্রথম কাজ এখান থেকে আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মিগুলোকে আইডেন্টিফাই করা। AC হচ্ছে সেই ছেদ রেখা, আপতিত তরঙ্গমুখ, তো তার উপর যে লম্ব রয়েছে অর্থাৎ M1A
M2F এরা হচ্ছে আপতিত রশ্মি। এইদিকে দেখতে পাচ্ছ প্রতিসূত তরঙ্গমুখ, তার উপরে যে লম্ব রয়েছে A M1' আর এদিকে F M2'। এগুলো কি না, এগুলো হচ্ছে প্রতিসূত রশ্মি, যেহেতু প্রতিসূত তরঙ্গমুখের উপর এগুলো অঙ্কিত লম্ব, আর এইটা হচ্ছে আপতিত তরঙ্গমুখের অঙ্কিত লম্ব, ওই জন্য একে আমরা বলছি কি আপতিত রশ্মি, আর এদেরকে বলছি প্রতিসূত রশ্মি। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে, সেই কাজটা হচ্ছে আমরা অ্যাঙ্গেল যেগুলো যে রয়েছে আপতন কোণ আর এদিকে প্রতিসরণ কোণ, এখান থেকে আমরা এই যে কোণগুলো রয়েছে সেটাকে আমরা বের করব। সবচেয়ে প্রথম কোণ যেটা তোমরা বইতেও দেখতে পারো আগের বারের মতোই CAF, এই কোণটা আমরা বের করতে চাইছি, আর আরেকটা বের করতে চাইছি AFB। তো প্রমাণ করে দেখাতে চাইছি যে এই কোণটা হবে I কোণের সঙ্গে সমান, আর এই কোণটা হবে এই R কোণের সঙ্গে সমান। আগের যে প্রমাণ ছিল প্রতিফলন সূত্রের ক্ষেত্রে, সেখানেও কিন্তু আমরা এইভাবেই প্রমাণটা করেছিলাম। তাহলে CAF কোণটা আমরা যদি বের করতে চাই, তাহলে তোমরা ভেবে দেখো, এইটা হচ্ছে অঙ্কিত অভিলম্ব এই তলের উপর, তাহলে এই কোণটা কত হবে? না, এই কোণটা হবে 90 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রি থেকে যদি আমরা এই ছোট অংশটা বাদ দিয়ে দিই, অর্থাৎ কোণ NAC, তাহলে কিন্তু CF টা পাওয়া যাচ্ছে। যেটা 90 ডিগ্রি রয়েছে সেখানে লক্ষ্য করে দেখো, এইটা যেহেতু আপতিত তরঙ্গমুখ, তাহলে M1A এর উপরে অভিলম্ব অর্থাৎ 90 ডিগ্রি অর্থাৎ লম্ব, তাহলে আমরা বলতে পারি কোণ M1AC মাইনাস কোণ NAC। তো M1AC থেকে যখন আমি বাদ দিচ্ছি NAC, তাহলে পাওয়া যাচ্ছে কত? M1AN। তাহলে কোণ M1AN, M1AN অর্থাৎ কত? না, M1AN এখান থেকে লিখতে পারবো আমরা, এখানে লিখে দিচ্ছি M1, প্রথমেই লিখে নেবে তোমরা, এটা I, আর এই ক্ষেত্রে দেখো M2'F N', এইটা হচ্ছে R। সো M1AN এখানে হচ্ছে I। তো তোমরা বইতেও দেখতে পারো, বইতেও এই জিনিসটাই করা আছে, M1AN বের করা হয়েছে। তারপরে আমি বলেছিলাম এই কোণটার দিকে আমরা নজর দেব। তো এই কোণটা অর্থাৎ কোণ AFD। কোণ AFD যেটা রয়েছে সেটা যদি আমরা ভালো করে তাকাই, AFD কোণ AFD এর মধ্যে যেটা আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি, এই কোণটাকে প্রুফ করে দেখাতে হবে R। তাহলে অভিলম্বের এই কোণটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কত? না, 90 ডিগ্রি। তাহলে কোণ AFD আমরা বলতে পারি 90 ডিগ্রি মাইনাস, এইখান থেকে দেখো এই কোণটা যদি বাদ দেওয়া হয়, অর্থাৎ M1 ড্যাশ F N ড্যাশ, এই যে কোণটা রয়েছে আমরা বইতে দেখো 90 ডিগ্রি, বইতে রয়েছে N ড্যাশ FD। কেন সেটা বলি। এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো N ড্যাশ FD, এই কোণটা এই কোণটা একই জিনিসই, তাহলে বইয়ের মতোই আমরা লিখি, কোনো অসুবিধা নেই, আমরা লিখে দিচ্ছি বইতে যেরকম রয়েছে। বইতে রয়েছে কোণটা একই কোণ অবশ্য, কিন্তু দেখো এই কোণটা যেহেতু, তাহলে কত হচ্ছে DFN'। তো বইতে এটা লেখা রয়েছে N ড্যাশ FD। এবার 90 ডিগ্রি যেটা রয়েছে সেটা দেখো, এইটা হচ্ছে প্রতিসূত তরঙ্গমুখ, আর এই M2'F কিংবা এদিকে A M1' এগুলো হচ্ছে তার উপর লম্ব, তার মানে এই কোণটা ডেফিনেটলি 90 ডিগ্রি। তাহলে আমরা এরকম বলতে পারি যে M2'F, এখান থেকে দেখো M2'F এই যে কোণটা আছে M2'FD', এই কোণটা থেকে আগে যেটা লেখা রয়েছে N', FD,
তো n ড্যাশ এখানে f d, তাহলে এই ছোট্ট অংশটা এটা বাদ যাবে, আর আছে কত না m2 ড্যাশ f d। তাহলে একটু তোমরা ভেবে দেখো m2 ড্যাশ f d মানে কি ছিল না, এই গোড়াটা ছিল, অর্থাৎ এইটা ছিল, এই যে গোড়াটা, তার ভেতর থেকে বাদ গেল কত না, বাদ যাচ্ছে n ড্যাশ f d, অর্থাৎ এই কোণটা বাদ যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, এই টুকুটা পড়ে থাকছে, অর্থাৎ যেটা আমরা লিখেছিলাম m2 ড্যাশ f n ড্যাশ, এটাই ছিল প্রতিসরণ কোণ। তোমরা বইয়ের সাথে মিলিয়ে দেখো m2 ড্যাশ fd মাইনাস n ড্যাশ fd ইকুয়ালস টু m2 ড্যাশ f n ড্যাশ, দেখো পুরো মিলে গেছে। তাহলে আপতন কোণ আর প্রতিসরণ কোণ সম্বন্ধে জানা গেল, কিন্তু আমাদের যে প্রতিসরণের সূত্রতে যে দুটো সূত্র ছিল তার মধ্যে যেটা মেইন সূত্র স্নেলের সূত্র, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু sin i বাই sin r কিন্তু প্রয়োজন, তাই তো? সেখান থেকে আমরা প্রুফ করব যে sin i বাই sin r, সেখান থেকে μ2 বাই μ1 করে প্রুফ করব। তো আমরা সেই কাজটাই করব। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, sin i sin r ত্রিভুজ থেকে বের করে নিতে হবে। যেহেতু এটা i আর r প্রুফ হয়ে গেছে, তাহলে ত্রিভুজ ACF থেকে যদি আমরা sin i বের করে যেতে, এই কোণটা i, তাহলে ডেফিনেটলি এটা 90 ডিগ্রি, তাহলে লম্ব CF অতিভুজ AF। একইভাবে পরের যে ত্রিভুজ রয়েছে সেটা হচ্ছে AFD, AFD থেকে আমরা sin r টা বের করতে পারি, তাহলে sin r সমান কত হচ্ছে, এটা r, তো এইটা 90 ডিগ্রি, তাহলে AD বাই F। তাহলে আমরা স্নেলের সূত্র যেহেতু প্রতিষ্ঠা করতে চাইছি, তাহলে sin i বাই sin r করছি, তো sin i অর্থাৎ CF বাই AF, AD বাই AF, সো CF বাই AD। CF এবং AD এর মান আমাদের আগেই রয়েছে, C1t বাই C2t অর্থাৎ C1 বাই C2। তো C1 বাই C2 সমান কত তোমরা দেখতেই পাচ্ছ, এইটাই হচ্ছে 1 μ2 অর্থাৎ μ2 বাই μ1। তাহলে অতএব μ1 sin i ইকুয়ালস টু μ2 sin i। তো স্নেলের সূত্রের সাধারণ রূপ কিন্তু প্রতিষ্ঠা হয়ে গেছে, অর্থাৎ স্নেলের সূত্র প্রতিষ্ঠা হয়ে গেছে। তোমাদের বইতে দেখবে একই লেখা রয়েছে μ1 sin i ইকুয়ালস টু μ2 sin i, তোমরা এটা ইকুয়েশন নাম্বার দিয়ে লিখে নেবে। তো এটা হলো প্রতিসরণের যেটা মেইন সূত্র, স্নেলের সূত্রের প্রমাণ। যদি পরীক্ষাতে শুধু প্রতিসরণের সূত্র বলে, শুধু এটা করলে কিন্তু হবে না। আমাদের আপতিত রশ্মি, প্রতিসিত রশ্মি এবং যেখানে আপতন বিন্দু সেখানে যে অঙ্কিত অভিলম্ব, এরা যে একই সমতলে থাকে সেটাও কিন্তু প্রুফ করতে হবে। তো সেটা লজিক দিয়ে কিংবা যুক্তি দিয়ে প্রুফ করতে হবে। কিভাবে না, তোমরা দেখো এই যে m1a কিংবা m2f এবং f, তাহলে এখানে দেখতেই পাচ্ছ আপতিত রশ্মি, আর এখানে যেটা রয়েছে এটা আপতিত রশ্মি, আর এখানে যেটা বিভেদ তল রয়েছে, এগুলো দেখতেই পাচ্ছ একটি সমতলে থাকছে। তো একটা ছোট্ট জিনিস লক্ষ্য করে দেখো, AC এবং DF আর AF, এই তিনজন কারা না, AC হচ্ছে সেই ছেদ রেখা যেটা আপতিত যে রশ্মি এবং যে বিভেদ তল তার ছেদ রেখা। তার মানে কি, আপতিত তরঙ্গ মুখের এটা, তাহলে এটা যে তলে আছে DF সেটাও তাই, প্রতিষ্ঠিত তরঙ্গ মুখে, আর এদিকে বিভেদ তল কিংবা যে সমতল যার উপরে আপতিত হয়েছে, এইটা হচ্ছে প্রতিষ্ঠিত তরঙ্গ মুখে, আর এফটা হচ্ছে সেই বিভেদ তল। তাহলে তোমরা ভেবে দেখো যে এইগুলো হচ্ছে, এসি হচ্ছে ছেদ রেখা, কাগজের তল এবং আপতিত রশ্মি, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি আপতিত তরঙ্গ মুখ, আর এইদিকে ডিএফ যেটা হচ্ছে প্রতিষ্ঠিত তরঙ্গ মুখ এবং বিভেদ তল তার ছেদ রেখা।
এবং এফ হচ্ছে যে বিভেদ তল। তাহলে এই তিনটেই একই সমতলে অবস্থান করেছে। তো এই তিনটে যদি একই সমতলে অবস্থান করে তার মানে হচ্ছে আমাদের যে আপতিত রশ্মি রয়েছে M1 আর M2F, এগুলো আপতিত রশ্মি তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট হচ্ছে যেটা AM1' প্রতিশ্রুত রশ্মি, এইখানে দেখো প্রতিশ্রুত রশ্মি FM2' রয়েছে। এরাও কিন্তু এই বিভেদ তলের সাপেক্ষে আপতন বিন্দুতে একই সমতলে কিংবা একই তলে অবস্থান করছে। তাহলে এটা হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র, সেটাও কিন্তু এখান থেকে প্রতিষ্ঠা হলো। তোমরা বইতেও দেখবে লেখা রয়েছে এসি, এফডি এবং এফ হলো কাগজের তলের সঙ্গে যথাক্রমে আপতিত তরঙ্গমুখ, প্রতিশ্রুত তরঙ্গমুখ এবং প্রতিসারক তলে ছেদরেখা। যেটা এটা ছিল প্রতিসারক তলে ছেদরেখা, এটা আপতিত তরঙ্গমুখ, এটা প্রতিশ্রুত তরঙ্গমুখ। তারপর কি বলেছে, এদের লম্বগুলি আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং প্রতিসারক তলের উপর যে লম্ব, লম্ব মানে আমি বলতে চাইছি এই এ এন কিংবা এখান থেকে এফ এন ড্যাশ, এগুলোই হচ্ছে সে অঙ্কিত অভিলম্ব সে আপতন বিন্দুতে। তাহলে এটাও সেই সমতলে অবস্থান করছে। এইটা প্রমাণ করলাম আমরা লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের জন্য। যদি ঘন থেকে লঘু করা যায় একই প্রমাণ কিন্তু করা যাবে, কিন্তু পরীক্ষাতে যেহেতু ওরকম কিছু বলা থাকে না, তোমরা যে কোনো একটা করলেই হবে। এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে একটা জিনিস প্রমাণ হচ্ছে কি না, প্রতিসরণে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, আলোর বেগের পরিবর্তন হয় এবং তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়। অর্থাৎ আমরা এইটাকে এভাবেও লিখতে পারি, যেটা লিখলাম আমরা এখনই, এইটাকে আমরা এভাবে লিখছি, তোমরা জানো c n ল্যামডা। তো যেহেতু কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, n সেমই থাকবে, তাহলে এখান থেকে আসছে λ1 বাই λ2। ওই জন্য দেখবে তোমাদের যে সমীকরণ রয়েছে 4 নম্বর সমীকরণ, সেখানে পরিষ্কার জিনিসটা লেখা রয়েছে। অর্থাৎ প্রতিসরণে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের বেগের পরিবর্তন হয়, কিন্তু কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। তো এমনি ছোটখাটো এমসিকিউ অঙ্ক করতে গেলে কাজে লেগে যাবে। আর প্রুফটা ভালো করে লিখে কোথায় তরঙ্গমুখ কোথায় অবস্থান ছিল, যেগুলো বইতে লেখা আছে, যেগুলো আমি এক্সপ্লেইন করলাম, সেগুলো খাতায় লিখতে হবে। একটু 3 নম্বরের জন্য খাটতে হবে, একটু হয়তো সময় বেশি লাগতে পারে পরীক্ষাটা, কিছু করার নেই, যেহেতু ইম্পর্টেন্ট প্রশ্ন, ওই জন্য চান্স রয়েছে আসার এইটা, কিংবা প্রতিফলনের সূত্রের প্রমাণ হাইগেনসের নীতি প্রয়োগ করে। তো একটু খাতায় প্র্যাকটিস ভালো করে করে রাখলে পরীক্ষাতেও স্পিডে করতে পারবে। তো এখানেই শেষ হচ্ছে হাইগেনসের নীতি প্রয়োগগুলি। তোমাদের বইতে 752 পেজে দেখবে 3টে অঙ্ক রয়েছে, एग्जांपल খুব সহজ রয়েছে অঙ্ক, এরকম অঙ্ক আমরা প্রতিসরণে করেছি। তো এটা করে নেবে। আমরা নেক্সট ভিডিওতে একটু অন্য টপিক এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে তরঙ্গের উপরিপথের নীতি, সেটা নিয়ে আলোচনা শুরু করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।